ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এবং ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র টিকে ছিল, তার কারণটা আমি বলি যে তার চারটা পিলার, চারটা খুঁটি ছিল। এর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। রাষ্ট্রটা তৈরি করা হয়েছিল, তার সংবিধান, আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট। রাষ্ট্র এমন এক প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করা হয়েছিল যে ভয় দেখায়, ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। রাষ্ট্রের শাসন ব্যবস্থাটা ছিল বল প্রয়োগের উপর এবং সেটা এক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। তাহলে প্রতিষ্ঠানগুলো হচ্ছে একটা পিলার, একটা জায়গায় যেন স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা টিকে থাকে তার জন্য একটা পিলার হিসেবে কাজ করেছে। দ্বিতীয় যেটা করেছে সেটা হচ্ছে এক ধরনের আদর্শিক আধিপত্য তৈরি করা হয়েছিল যেটাকে আমরা বলবো আইডিওলজিক্যাল হেজিমনি। এর মধ্যে কখনো বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, যদিও তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। উন্নয়নের কথা বলা হয়েছে, ব্যক্তি কেন্দ্রিকতার কথা বলা হয়েছে, ইতিহাসের একটা বিশেষ ন্যারেটিভ তৈরি করা হয়েছে যেটা বাংলাদেশের অতীতের পূর্ববর্তী ৩৫ বছরের সফল হয়নি। ৭৯-এর গণ আন্দোলনের এক বড় রকমের ভূমিকা পালন করেছিল বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, কবিরা। ৯০-এর গণ আন্দোলনের সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট তৈরি হয়েছিল, কবি, শিল্পী, সাহিত্যিকরা কবিতা পরিষদ করেছিলেন, তারা এই সমস্ত আন্দোলনে যুক্ত ছিলেন। এই প্রথমবারের মতো বাংলাদেশের কথিত প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিকরা এমনকি শেষ মুহূর্তে আন্দোলনে যুক্ত হননি। তার কারণটা হচ্ছে এই যে ওই যে ইডিওলজিক্যাল হেজিমনিটা তৈরি হয়েছিল, যেটা অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, সুবিধা দিয়ে, আদর্শের নামে, সেটা এক অর্থে বিজয়ী হয়েছে। সেটাকে যারা চ্যালেঞ্জ করেছেন, যে তরুণরা, আমি তাদেরকে বীর মনে করি। তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো যে স্বাধীনতা ভোগ করেনি তার কারণ কিন্তু একদিক থেকে বিবেচনা করলে রাষ্ট্রের নিপীড়নমূলক ব্যবস্থা, আইন, অবশ্যই সেটা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, অন্যান্য বিভিন্ন রকম আইন কানুন, বিভিন্ন রকম এজেন্সির টেলিফোন, মধ্যরাতের টেলিফোন, দুপুরের টেলিফোন, সকালের টেলিফোন, সবই ছিল, এগুলো আছে। রাষ্ট্র যখন নিপীড়ক তখন এটা করবে। তার মধ্যে গণমাধ্যমের আরেকটা বড় জিনিস কি হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো মালিকানার সূত্রে প্রকৃত পক্ষে গণমাধ্যমই হয়ে ওঠেনি। যেহেতু কর্পোরেট ইন্টারেস্টটা সে প্রোটেক্ট করে অন্য কর্পোরেশনে, সেটা অন্যরকম ব্যবসা, বিদ্যুতের ব্যবসা, আবাসনের ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা, এগুলো আপনারা জানেন আর কি। তো এগুলি প্রোটেক্ট করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে মিডিয়া তখন আর মিডিয়ার ভূমিকাই পালন করে না। ফোর্থ জিনিসটা সেটা হচ্ছে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলে আমরা বলি আর কি, যে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা। বাংলাদেশের ক্ষেত্রে একটা ইউনিক জিনিস ঘটেছে, সেটা হচ্ছে বিদেশি শক্তির উপস্থিতি মানে হচ্ছে তাদের অনুপ্রেরণা, উস্কানি বলেন, ক্যাটালিস্ট, বা ইংরেজিতে আমরা যেটাকে ক্যাটালিস্ট বলতে পারি, সেটা হচ্ছে বাইরের শক্তি। আর পৃথিবীর আরেকটা মাত্র দেশেই ঘটনাটা ঘটেছে, বেলারুসের ক্ষেত্রে। রাশিয়া ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স করেছে যাতে বেলারুসে একটা অটোক্রেটিক রেজিম সাস্টেইন করে। আমি যদি জাতীয় স্বার্থ রক্ষা করতে না পারি, তাহলে আপনি ফ্যাসিবাদ কিন্তু মোকাবেলা করতে পারবেন না ভবিষ্যৎ। বাংলাদেশে 15 বছরের এই ফ্যাসিস্ট রেজিমটা টিকে ছিল বিদেশি শক্তির সাহায্য নিয়ে, জাতীয় স্বার্থ বিক্রি করে দিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমতায় থাকার জন্য। ফলে দ্বিতীয় পর্যায়ে যে ফ্যাসিবাদ ফেরত আসবে কি আসবে না, এই আশঙ্কায় আমরা আছি। ফেরত আসতে পারে, কিন্তু সেটা মোকাবেলার হচ্ছে যে চারটা বিষয়ের উপর দাঁড়িয়ে 15 বছর ফ্যাসিজম টিকেছে, আপনি সেই পিলারগুলোকে অ্যাড্রেস করতে পারছেন না, সেই পিলারগুলো মোকাবেলা করতে পারছেন কিনা, সেই পিলারগুলো ভবিষ্যতে আপনি দুর্বল করে দিতে পারছেন কিনা।